আফিয়া এই শীতের মধ্যে একটা হাতা কাটা গেঞ্জি পরা আর পাতলা একটা প্লাজো পরা, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। আমাকে দেখে তাড়াতাড়ি ওড়না দিল গলায়। পায়ের দিকে তাকাতেই আমার সারা শরীরে শিরশির করে উঠল। পায়ের নখগুলো তেল পালিশ দেওয়া। আমি বললাম, আমার টাকা ফেরত দেন। কিসের টাকা? গত রাতে যে ছিনতাই করেছেন ওই টাকা। আফিয়া যেন আসমান থেকে পড়লো আর বলল, আমি কি করে তোর টাকা ছিনতাই করতে পারি? তুই তো আমাকে এখানে দিয়ে গেলি, আমি কেন তোর টাকা নিতে যাব? এলাকায় কিছু হলে সব কিছুই আপনি জানেন, আপনিই সব সমাধান করেন। আমার 20,000 টাকা ছিনতাই হয়েছে গত রাতে আপনাকে দিয়ে বাড়ি যাওয়ার সময়। এখন আপনি বলছেন আপনি কিছুই জানেন না। আজ পর্যন্ত আমাকে এই অপবাদ দেওয়ার কেউ সাহস পায়নি। আমার সাথে কথা বলতে এলে 10 বার ভেবে নেয়। একটা ফোন দিলে তুই আমার ঘর থেকে জীবিত বের হতে পারবি না। গত রাতে একটু উপকার করছিস বলে এই ভেবে নিস না আমি তোকে হেল্প করব। গত রাতের উপকার করছিস বলে এখনো তোকে কিছু বলিনি। চুপচাপ এখান থেকে চলে যা। যাবই তো, আমি কি এখানে থাকবো নাকি? মনে রাখেন, এই টাকা নিয়ে আপনারা শান্তি মতো মরতেও পারবেন না। তোর নাম জানি কি? মোহাম্মদ ইমাদ। ইমাদ, তোরে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর একটা কথা না বলে এখান থেকে চলে যা। আমি তার বাসা থেকে চলে আসলাম। খেয়াল করলাম ওর বাসায় শুধু ও একা। তার কি মা বাবা কেউ নাই? আমি নিশ্চিত টাকাটা সেই নিছে। আমি মুখটা কালো করে সেখান থেকে চলে আসলাম। বাড়িতে এসে নাস্তা করে গিয়ে দোকান খুললাম। আব্বা গতকাল সারাদিন অনেক কাজে ব্যস্ত ছিল। পরে আবার রাতে এই খবর শুনে আব্বার অবস্থা ভালো না, তাই আমাকে বলছে দোকান খুলতে। বোনটারে বলছে বাড়িতে আসতে। আমি দুপুর পর্যন্ত দোকানে বসে বাড়িতে আসলাম। আব্বা গিয়ে দোকান খুলল। আমি বিকালের দিকে দোকানে গেলাম। সন্ধ্যার কিছুক্ষণ পর আব্বা বাড়িতে চলে গেল। আমাকে বলল আগেই বাড়ি চলে যেতে। আমি 9টা পর্যন্ত দোকানে বসে আস্তে আস্তে দোকান গুছাইতে শুরু করলাম। কেন জানি মনে হলো রিয়াকে কল দেই। আমি কল দিলাম, কল ধরল। কেমন আছো? ভালো, তুমি? কি বলবা বলো। আমার ভালো লাগে না কিছু, আমি তোর বাড়িতে চলে আসবো। পাগল নাকি? এখানে আসলে কি লাভ হবে? আমি কিছু জানি না, আমি আসতেছি। দেখো, পাগলামি করিস না। এখানে জায়গাটা ভালো না, এখানে আসিস না। আসবো না তো কি করব? অলরেডি আমাকে দেখতে আসছে, আমি এখানে কোনোভাবেই থাকবো না। এখন আমি কি করব? মারে তোর কথা বলছিলাম, কিন্তু মা কোনো পাত্তাই দিচ্ছে না। বলছে এখন এগুলো কিছু হবে না, আরও পরে। পরে পরে করতে করতে আমার তো বিয়ে হয়ে যাবে। তুই কি আমাকে সত্যি ভালোবাসোস? দেখি আফিয়া এসে দোকানে দাঁড়ালো। ভালোবাসি। তাহলে তোর ভেতরে কোনো ফিলিংস নাই কেন? আমি যে তোর জীবন থেকে চলে যাচ্ছি সেটা তোর খেয়াল আছে? আছে। তাহলে আগামীকালের মধ্যে কিছু একটা কর। আচ্ছা দেখি। আমি ফোন কেটে আফিয়াকে বললাম, আপনি আমার দোকানে আইসেন না। আপনাকে দেখলে আমার রাগ উঠে। তুই বেশি বেড়ে গেছস। তোরে কিছু উত্তম মাধ্যম না দিলে শান্ত হবি না। দাঁড়া, এখনই ফোন করছি। চোরের মুখে বড় গলা। কি? তুই আবার বল। তোর সাহস এত বেড়ে গেছে? ফোন দিব? দেখেন, আমি কাউকে ভয় পাই না। এখন আপনার যেটা মনে চাই করেন, আর নেক্সট টাইম আমার দোকানের আশেপাশে আসবেন না। ওকে, দেখা যাবে। আমি দোকান বন্ধ করে রিক্সা দিয়ে বাড়ি চলে আসলাম। পরদিন খুব সকালে গিয়ে দোকান খুললাম। সকালে আবার দেখি আফিয়া আসলো। মেজাজটাই খারাপ হয়ে গেল। আফিয়া এসে বলল, একটা সিগারেট দে। কি বেহায়া মেয়ে রে বাবা, লজ্জা শরম বলতে কিছু নেই। বললাম আস্তে আস্তে কথাগুলো। আফিয়া দেখি শুনেও না শোনার ভান করছে। আফিয়া ঠোঁটে গাঢ় লিপস্টিক দেওয়া। এত সকালে আফিয়া কোথায় যায়? জগিং করতে? কিন্তু সে তো অত মোটাও না, যেখানে মনে চায় সেখানে যাক। আমি আফিয়ার মুখের দিকে তাকালাম এবং তার চোখে চোখ রাখলাম। সেও আমার চোখে চোখ রাখলো, কিন্তু সে বেশিক্ষণ আমার চোখে চোখ রাখতে পারল না। চোখ অন্যদিকে ঘুরিয়ে মুখটা ভেঙচি কেটে বলল, সিগারেট দিবি নাকি যাব? এই নেন। আফিয়া সিগারেট ধরিয়ে দোকানের ভিতরে বসলো। আমি সিগারেটের ধোঁয়ায় নাক মুখ মাফলার দিয়ে ঢেকে ফেললাম। আমার অবস্থা দেখে মুখে একটা ভেঙচি কাটলো। আমি বললাম, আচ্ছা, কে টাকা নিয়েছে বের করতে পারবেন? বের করতাম, কিন্তু তুই এসে সরাসরি আমাকে দোষারোপ করছিস। ও, তুই সেই টাকার আশা ছেড়ে দে। কেন? এই টাকা যদি জানতে পারি কে নিয়েছে তাহলে আমি সরাসরি থানায় মামলা করব। এই এলাকায় কোনো পুলিশের পাওয়ার নেই। এই এলাকা চলে আমার কথায়, আর এলাকার মেম্বার চেয়ারম্যান আমার পায়ের নিচে। তাই নাকি? তোর বিশ্বাস হয় না? না, আমার কাছে আপনি একটা দুর্বল নারী, যার আছে অনেক স্বপ্ন। চুপ। এই বিষয়ে তোরে কে বলছে কথা বলতে? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি।
কর। আপনার মা বাবা নেই? এমন প্রশ্ন করাতে আফিয়ার মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। মুখে হাসি এনে বলল, না। কিন্তু মুখের হাসিটা কান্নার চেয়ে করুণ দেখালো। পরক্ষণে খেয়াল করলাম আফিয়ার চোখে পানি। অনেক কষ্টে কান্না আটকাতে চেষ্টা করলো, কিন্তু আটকাতে পারল না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি তাড়াতাড়ি টিস্যু দিলাম। আফিয়া চোখ মুছলার বলল, ধুর, শুধু শুধু চোখে পানি চলে আসলো। যাই হোক, আজকে দুপুরে তোর দাওয়াত আমার বাড়ি। কি? আমাকে? কেন? এমনি। এটা ভালো লক্ষণ নাই, আমি যাচ্ছি না। ওকে, তোর ইচ্ছা। আরো অনেক ছেলে পেলে যাবে, তাই তোকেও বললাম। আচ্ছা, আব্বারে পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা আমি যাই। আপনাকে কে বলছে এখানে বসতে? আফিয়া মুখটা ভেঙচি দিয়ে চলে গেল। আমি ভাবলাম টাকা তো দিল না, পরে রেখে দিব। আফিয়ার বুকে অনেক জমানো কষ্ট লুকিয়ে আছে। সেসব দেখে আমার কি? ও একটা বখাটে মেয়ে, কত ছেলের সাথে শুয়েছে কে জানে। যত সব ফালতু মেয়ে। পরক্ষণে রিয়ার কথা মনে পড়ল। আজকেই মার সাথে কথা বলতে হবে। রিয়াকে আমি হারাতে পারবো না। ওকে আমি সত্যিই অনেক ভালোবাসি। এখন মার সাথে কথা বলে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিছুক্ষণ পর আব্বা আসলো। আমি বাড়ি চলে আসতে লাগলাম। ওই পার্কের একটা বেঞ্চে গিয়ে বসলাম। রিয়াকে কল করলাম। দ্বিতীয়বার ট্রাই করলে ফোন ধরলো। এতক্ষণ লাগে ফোন ধরতে? রান্নাঘরে ছিলাম। কি রান্না করছো? আমি মাঝে মাঝে রাগের কারণে রিয়াকে তুই করে বলি। রিয়াও আমাকে তুই করে বলে, কিন্তু অধিকাংশ সময় আমরা তুমি করে কথা বলি। ভর্তা খাবা? হুম। তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, তোমাকে সারা জীবন আদর করে ভর্তা খাওয়াবো। সেটাই করব। তোমার মারে বলছো? কি বলছে? এখনো বলিনি। যদি তোমার মা না করে? কিছু তো একটা করব, তুমি কোনো টেনশন করো না। ওকে। এখন ভিডিও কল দাও, তোমাকে দেখতে ইচ্ছে করছে। ওকে। রিয়া ভিডিও কল দিল। রিয়াকে দেখে আমার মনটা শান্তি হলো। আমি বললাম, এক কাজ করো, আজকে সেজেগুজে ভিডিও কল দাও। না। কেন? আমাকে নিয়ে যাও, পরে তুমি যতবার বলবে ততবার সাজবো। আচ্ছা। ফোন রাখি, মা আসছে। এই বলে রিয়া ফোন রেখে দিল। দেখি কুয়াশা কেটে যাচ্ছে। সূর্য কুয়াশায় পাহাড় ভেঙে একটু একটু উকি দিচ্ছে। সকালের রৌদ্র এসে আমার শরীরে পড়ল। শরীরের মধ্যে এক অসাধারণ অনুভূতি কাজ করলো। মন চাচ্ছে না এখান থেকে উঠে যেতে। দেখি আফিয়া পার্কের ভিতরে ঢুকলো। তারে দেখেই মুডটা অফ হয়ে গেল। ও কি সারাদিন পুরো এলাকায় ঘুরে বেড়ায়? আমাকে দেখে আমার এখানে আসলো আর বলল, কি মিস্টার দোকানদার, এখানে কি? কিছু না, এমন মিষ্টি রোদ মিস করতে পারি, তাই চলে আসলাম। ভালো। আচ্ছা, আপনি তো অতটা মোটা না, কিসের জগিং করেন আপনি? সকালে আমি ঘুমাতে পারি না, তাই বাইরে বের হই। সকালে ঠান্ডা ফ্রেশ বাতাস আমি কোনোভাবেই মিস করতে পারি না। যেদিন আমি মিস করি, দিন এতই খারাপ যায় তা বলে বোঝাতে পারবো না। এটা ভালো। এই অভ্যাসটা আমার আব্বার ছিল। প্রতিদিন সকালে আমাকে সাথে নিয়ে বের হতো, তাই ছোটবেলা থেকেই আমার এই অভ্যাস। ভালো, ফ্রেশ বাতাস নেন, আমি যাই। এই বলে আমি উঠে বাড়ি চলে আসলাম। এসে নাস্তা করলাম। নাস্তা করে ভাবলাম যাই, মার সাথে রিয়ার ব্যাপারে আলোচনা করা যাক। মারে রাজি করাতে পারলেই হবে। আমি মার ঘরে গিয়ে টোকা দিলাম। মা বলল ভিতরে আসতে। মা বলল, কি হয়েছে? একটা কথা ছিল। বল। এটা রিয়ার ব্যাপারে। কোন রিয়ার ব্যাপারে? তোমারে বলেছিলাম না একটা মেয়ের ব্যাপারে, আমার ক্লাসমেট ছিল রিয়া। মা তার বাড়িতে একটু কথা বলে দেখবা। কিসের জন্য? মেয়েটাকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু ও আমাকে চাই। এখন কি বলবো? ও তোকে চায় তো আমি কি করব? এসব প্রেম ভালোবাসা আমি এক বিন্দু পরিমাণও বিশ্বাস করি না। এগুলো এক সেকেন্ডের ব্যাপার, এই আছে এই নেই। আছে আবেগের ঠেলায় বলছে তোকে ভালোবাসে। তোর থেকে ভালো কোনো ছেলে পাক, এক মুহূর্তও লাগবে না তোকে ভুলতে। আমার দায়িত্ব আমি পালন করি। ওকে আমি ভালোবাসি মা, এখন আমি তাকে চাই। কোন মুখে তুই এই কথা বলিস? তুই মাত্র পড়াশোনা করেছিস। চাকরি হোক পরে চিন্তা ভাবনা করবো না। যে একটা দোকান আছে ওটারও কোনো নিশ্চয়তা নেই, কোন সময় জানি কি হয়ে যায়। দেখছস তো ওই দিন টাকাটা কিভাবে কেড়ে নিয়েছে। আর যদি দোকান এভাবে কেড়ে নেয় তখন কি করবি? পরে তো পথে বসতে হবে। তোর বাবারে পাপে ধরছিল এই জায়গায় দোকান চালাতে। বাড়ির আশেপাশে যেন জায়গাই ছিল না। এই এলাকাটা একদম ভালো না। এই এলাকা ভালো মানুষদের জন্যই না। কিন্তু মা কিছু তো একটা করো। ওর বাড়িতে বলে কিছুদিন সময় তো নিয়ে যাক। নিলাম সময়, পরে কি হবে? মেয়ের বয়স কত? 20-22 হবে। পরের চিন্তা করে এখন সময় নেওয়া কি ঠিক হবে? পরে কি হবে কেউ জানে না। শুধু শুধু মেয়েটাকে বসিয়ে লাভ আছে? তুই তোর মতো থাক, ও ওর মতো থাক। কোন মুখে তুমি এই কথা বলো? আর যদি আব্বা তোমাকে এই কথা বলে তুমি নিতে পারবে? তুমি কিছু একটা করো, আমি তাকে চাই। ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। এখন আমার টেনশন দিস না। কিছুদিন পর ফাতিমার ডেলিভারি।
ফাতিমা আমার ছোট বোনের নাম। কিন্তু মা, আমি কোন মুখে মেয়ের বাড়িতে কথা বলবো? আমাদের কিছু আছে? না আছে জায়গা সম্পত্তি, না আছে ভালো বাড়ি। কোনো মতে দিন চলছে, এর মাঝে তুই কি করে এ কথা বলতে পারিস? টাইম নাও, রিয়া রাজি আছে। আমাদের টাইম দেওয়ার জন্য ওরা বসে আছে নাকি? অন্তত বলে তো দেখতে পারি। আচ্ছা দেখি তো ওরা আব্বারে পাঠাতে পারে কিনা। আচ্ছা, এই বলে আমি চলে আসলাম। আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি মার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই। আমি রিয়াকে কি করে বলবো? যেদিন আব্বা যাবে ওই দিন রিয়াকে বলবো। রাতে দেখি রিয়া সেজেগুজে ছবি পাঠালো। আমি তখন দোকানে। আমি ফোন দিলাম, কিন্তু মেসেজ দিয়ে বলল ফোন না দিতে। পরক্ষণেই অফলাইন চলে গেল। 3 দিন পরে ডেট ঠিক হলো, আব্বা যাবে তাদের বাড়িতে। আশ্চর্যের বিষয় হলো 3 দিনে একবারও রিয়াকে ফোনে পেলাম না, অনলাইনে আসলো না। অবশেষে রিয়ার মার মোবাইলে কল দিলাম, তখন রিয়া কল ধরলো। কণ্ঠ চিনে বুঝতে পারলাম। আমি বললাম, তোমারে তো কল দিয়ে পাই না। আমার মোবাইল মা নিয়ে গেছে, মার বাটন মোবাইল আমার কাছে। আজকে আব্বা যাচ্ছে তোমাদের বাড়িতে। কিন্তু কিন্তু কি? আমাকে এসে দেখে গেছে এক সম্বন্ধ, এমনকি বিয়ের তারিখ ঠিক করে গেছে। কি বলো? তুমি বলো নাই আমার কথা? বলছি, কিন্তু কেউ আমার কথা কানেই নেয়নি। আচ্ছা তোমার আব্বা আসুক, আমি তোমার আব্বার সাথে চলে আসবো। না, আমি ফ্যামিলির উপরে যেতে পারবো না। আচ্ছা তোমার আব্বা আসুক, দেখি কি করতে পারি। আচ্ছা। আমি সারাদিন দোকানে থেকে রাতে বাড়ি গেলাম। দেখি আব্বা বাড়িতে, মার মুখের অবস্থা ভালো না। আমি বললাম, কি হয়েছে? আমি কত করে বলেছিলাম এখন ওগুলোর প্রয়োজন নেই। তোর আব্বা সেখানে গিয়ে অপমানিত হয়ে এসেছে। তাকে বিয়ে করার জন্য সরকারি চাকরিজীবী ছেলে বসে আছে এবং অলরেডি ডেট তারিখ ঠিক করে ফেলেছে। মেয়েটা আমার সাথে চলে আসতে চাইছিল, কিন্তু আমি অনেক কষ্টে বুঝিয়ে রেখে আসছি। আমি বলার মতো কিছুই খুঁজে পেলাম না। আমি বাইরে বের হয়ে রিয়াকে কল করলাম। রিয়াকে আমাকে ভিডিও কল দিল। দেখি রিয়া কাঁদছে। রিয়া বলল, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি তোর বাড়িতে চলে আসছি, তোর বাসার ঠিকানা দে। না, এই ভুল করিস না। কেন? তুমি আমাকে চাও না? অবশ্যই চাই। তাহলে এমন করে কথা বলো কেন? আজ পর্যন্ত তোমার হাতটা পর্যন্ত ধরিনি। ভেবেছিলাম বিয়ের পরে একেবারে হাত ধরবো, কিন্তু দেখি এখন আর সেটা সম্ভব না। তোমার কোনো ইচ্ছেই নেই আমাকে পাবার। এই বলে রিয়া শিশুর মতো কাঁদতে লাগলো। অজান্তে আমার চোখ দিয়ে পানি বের হয়ে পড়ল। আমার ভিতরটা কষ্টে পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি তোর বাসার ঠিকানা দে, আমি আগামীকাল আসছি, পরে তুই যা করার করিস। আচ্ছা। আমি তোর হাতটা একটিবারের জন্য ধরতে চাই, আমি একটিবারের জন্য তোকে অনুভব করতে চাই। এই বলে রিয়া কাঁদতে লাগলো। আমি বললাম, ঠিকানা টেক্সট করলাম। পার্কের ঠিকানা দিলাম। আর কতক্ষণ পুরনো স্মৃতি মনে করে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। পরদিন আব্বারে দোকানে রেখে পার্কে গেলাম। গিয়ে রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখি আফিয়া পার্কে আসলো কয়েকজন ছেলে ফেলে নিয়ে। তারে দেখে মেজাজটা বিগড়ে যায়। তারা দূরের এক বেঞ্চে বসে কথা বলতে লাগলো। একসময় দেখি আফিয়া একটা ছেলেকে চড় দিল। চড় খেয়ে ছেলেটা মাটিতে পড়ে গেল। আফিয়া ছেলেটিকে আরও কী জানি বলল। দেখি রিয়া রিক্সা থেকে নেমে পার্কের ভিতরে প্রবেশ করলো। আমি ইশারা দিলাম। রিয়া আমার কাছে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরল, ফুপিয়ে কেঁদে উঠল। আমি তার পিঠে হাত রেখে সান্ত্বনা দিতে লাগলাম। আমি রিয়াকে আমার পাশে বসালাম। রিয়া আমার হাতে হাত ধরল, আমার কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলো। রিয়া বলল, আমি তোমাকে হারাতে চাই না। আমিও। চলো না এখন গিয়ে বিয়ে করে ফেলি, পরেরটা পরে হবে। কিন্তু বুঝেছি, তোমারই কোনো ইচ্ছে নেই। শুনেছি সত্যিকারের ভালোবাসা বলে কখনো কাউকে ভয় পায় না। আসলে তুমি আমাকে সত্যিই ভালোই বাসো না। বাসি না বাসলে কি আর এত কিছু করতাম? সবার আগে ফ্যামিলি। যারাই ফ্যামিলির উপরে গিয়েছে তারাই শেষ হয়ে গেছে। কতই না ভালো হতো যদি সারাটা জীবন একসাথে থাকতে পারতাম। এখনো হয়তো সময় আছে। এভাবে আমাকে দূরে থেকে ভালোবেসে যেতে পারবা? হয়তো তোমার এই একটু ভালোবাসা নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। কোনো কি উপায় নেই? উপায় আছে, কিন্তু এমনও হতে পারে সেটা বেশি দিন স্থায়ী হবে না। তার চেয়ে ভালো না এমন একটা জায়গায় যাওয়া, সেখানে আজীবন স্থায়ী হওয়া। কিন্তু তুমি প্রমিস করো আজীবন তুমি আমার সাথে সম্পর্ক রাখবা, আমাকে ভুলবা না কোনোদিন। কথা দিলাম তোমার সাথে আজীবন যোগাযোগ রাখবো। মনে করবা আমি তোমার পাশে আছি সব সময়। মনে আছে আমরা দুজন প্রেমে পড়ার আগে কী রকম ছিলাম? ঠিক সেই রকমভাবে আমাদের সারাটা জীবন কাটিয়ে দিব। ওকে, তুমি কোন মেয়েকে বিয়ে করবা সেটা আমি সিদ্ধান্ত নিব। আমার পছন্দ, তোমার পছন্দ। আচ্ছা, এখন একটু হাসো। তোমার হাসিটা অনেক দিন ধরে মিস করছি। রিয়া একটা মুচকি হাসি দিল। দূর থেকে যতই বলতাম
রিয়া আমাকে দোষারোপ করত আর কোনো অঘটন ঘটিয়ে ফেলতো। কাছ থেকে বুঝিয়ে বলাতে ও কী রকম মেনে নিল। এমন নয় যে আমি রিয়াকে ভালোবাসি না। ধরলাম আমি রিয়াকে বিয়ে করলাম তার ফ্যামিলিকে না জানিয়ে। এক্ষেত্রে রিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। কোনোদিন শখ করেও নিজের বাপের বাড়ির নাম বলতে পারবে না। যার কোনো অস্তিত্বই নেই তার আবার কিসের স্বপ্ন সুখ? কিছুদিন পর আমি হয়ে যাব তার কাছে নরক। তার চেয়ে ভালো না দূর থেকে দুজনকে ভালোবেসে যাব। আমাদের এরকম মিশিয়ে বসাতে আফিয়া প্রশ্নবোধক মুখ নিয়ে আমাদের কাছে আসলো, বলল, কি মিস্টার দোকানদার, গার্লফ্রেন্ড নাকি? হুম। কিন্তু তোমরা এইভাবে মিশিয়ে বসে আছো কেন? এটা তো পাবলিক প্লেস। আসলে আপু, কিছুদিন বাদে আমার বিয়ে। দুর্ভাগ্যবশত আমার বিয়েটা ইমাদের সাথে হচ্ছে না, তাই ইমাদকে লাস্ট বিদায় জানাতে এসেছি। ভালো, তোমরা দুজন একটু ভিন্ন টাইপের। আপু, কিরকম? আমি যতটুকু জানি, কোনো ছেলের গার্লফ্রেন্ডের বিবাহ হলে তাদের বিচ্ছেদের সময় একজন আরেকজনকে গালাগালি, মারামারি, হ্যানত্যান কত কিছু, এমনকি একজন আরেকজনকে খুনও করে ফেলে। আর তোমরা দুজন কি সুন্দর হাসি মুখে দুজন দুজনকে বিদায় দিচ্ছ। হয়তো এর মধ্যে কোনো কল্যাণ আছে। জি আপু। আসলে কি জানো, ভালোবাসার মানুষটিকে বিয়ে না করাই শ্রেয়। কারণ বিয়ে করলে মানুষটি থেকে যায়, কিন্তু ভালোবাসাটা আর থাকে না। কিন্তু আমি ইমাদকে ভালোবাসি। বিয়ের পর ওকে আমি দূর থেকে ভালোবেসে যাব। সেটাই ভালো, তোমরা থাকো, আমি যাই। আফিয়া চলে গেল। আমি বললাম, চলো মার সাথে দেখা করে যাবে। চলো। আমি রিয়াকে বাসায় এনে মার সাথে পরিচয় করিয়ে দিলাম। কি আজব, মার সাথে সেকেন্ডের মধ্যে মিশুক হয়ে গেল। কি কথা লাগিয়ে দিল। যাওয়ার সময় রিয়া মার কাছে দোয়া চাইল। পরে দোকানে নিয়ে আসলাম। আব্বার কাছ থেকে বিদায় নিয়ে দোয়া চাইল। পরে বাস স্টেশনে নিয়ে গেলাম। শেষমেশ বিদায়ে রিয়া কেঁদে দিল, আমাকে জড়িয়ে ধরে রাখলো। বাসে উঠিয়ে দিয়ে দোকানে চলে আসলাম। ইচ্ছা করে রিয়ার বিয়ের তারিখটা জানি নাই, কারণ ওই দিনটায় কষ্ট হতো বেশি। এখন মনে হবে রিয়া এখনও আমার জন্য ওয়েট করছে। কষ্ট দূর করার জন্য যতটা সম্ভব রিয়াকে ভুলে থাকাই ভালো। দোকানে আসলে আব্বা বাড়ি চলে গেল। সন্ধ্যা ছুঁই ছুঁই। সন্ধ্যার সময় দেখি কুয়াশা পড়া শুরু করছে। তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এভাবে অনেক দিন চলে গেল। বিয়ের এক সপ্তাহ পর রিয়া তার স্বামীর সাথে আমার পরিচয় করিয়ে দিল। তার স্বামীও খুব মিশুক। অল্প কথাতেই দুজন বন্ধুর মতো হয়ে গেলাম। মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে রিয়া কি পছন্দ করে, কি অপছন্দ করে, এটা সেটা জিজ্ঞেস করে। মানে তাদের সংসার ভালোই চলছিল। এটা দেখে আমি খুব খুশি, কিন্তু আমার মনের ভিতর একটা চিনচিন কষ্ট ভারী দেয়। কারণ রিয়াকে নিজের মতো করে পেলাম না। হয়তো রিয়া সেটা আমার চোখে দেখতে পাই। দেখলে আর কী লাভ। ভাবলাম রিয়ার সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। তার সাথে কথা বললেই পুরনো স্মৃতি মনে হয়। তখন ভিতর থেকে চাপা কান্না চলে আসে। আস্তে আস্তে রিয়ার কল ইগনোর করতে লাগলাম। এভাবে মাসখানেক চলে গেল। দোকানের মধ্যে এখন আমি বেশি সময় থাকি, কারণ আব্বা বছরখানেক আগে স্ট্রোক করেছিল, যার কারণে বেশি প্রেশার নিতে দেই না। এই এক মাসের মধ্যে আব্বা পুরো দোকান আমাকে বুঝিয়ে দিয়ে দিল। ভালোই চলছিল দিনকাল। একদিন রাতে ঠিক করলাম রাতের দোকানে কাটিয়ে দিব, কারণ দেরি হয়ে গিয়েছিল। পৌষ মাসের শীত মাত্র পড়েছে, বাইরে কুয়াশা ছাড়া কিছুই নেই। দোকান পরিষ্কার করতেছিলাম, এমন সময় দেখি আফিয়া কোথা থেকে জানি দৌড়ে আসলো। বলল, 1 কেজি তেল দে, আর মুখে দেওয়ার জন্য ভালো ক্রিম দে, আর একটা সুই দে, 1 প্যাকেট নুডলস। রাতে সুই দিতে পারবো না। দে দে। আরও কয়েকটা জিনিসের নাম বলল। আজকে সিগারেট চাচ্ছে না। আমি বললাম, সিগারেট দিব না। না রে, ঠান্ডা লাগছে। ও। আমি আস্তে আস্তে সবগুলো জিনিস দিলাম আর বলল, কত টাকা হয়েছে? 950 টাকা। আফিয়া আমাকে একটা 1000 টাকার নোট দিল। টাকাটা হাতে নিয়ে আমি টাকার কোড নাম্বারের দিকে তাকালাম। আমি সবসময় কারো কাছ থেকে বড় টাকার নোট পেলে অথবা দিলে আমি কোড নাম্বারটা দেখে নিই, যাতে উনি অস্বীকার করতে না পারে অথবা জাল বলে ঝামেলায় ফেলতে না পারে। ওই দিন আফিয়া একটা 1000 টাকা নোট দিয়েছিল। ওই দিন আমি কোডটা ভালো করে দেখেছিলাম, কারণ আফিয়া এমনিতেই তেরা টাইপের মেয়ে। কিন্তু খেয়াল করে দেখলাম ওই দিন যে টাকা দিয়েছিল সেই টাকার লাস্টের কোড আর আজকের টাকার লাস্টের কোড এক। ওই দিন টাকা ছিনতাই হয়ে গিয়েছিল। সেই ছিনতাই করা টাকার মধ্যে আফিয়ার দেওয়া ওই টাকাটা ছিল। দুর্ভাগ্যবশত আফিয়া আজকে আমাকে এই টাকাটা এনে দিল। তার মানে ওই দিন ছিনতাইটা আফিয়া করছিল। হয়তো সে করেনি, অন্য কাউকে দিয়ে করিয়েছে। মহান আল্লাহর কি লীলা খেলা। আফিয়া বলল, কে তো দেখছিস, আমাকে বিদায় কর, বাসায় যেতে হবে।